রয়েছেন অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা রয়েছেন বিমল কুমার চন্দ। বিমল বাবু, স্বাগত জানাই আজকের আলোচনায়। নমস্কার, একটু সঙ্গে থাকুন, আমি আপনার কাছেই আসবো। শুরুতে সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দীপঙ্কর সাহা। দীপঙ্কর বাবু, আপনাকে ডিবেটের আলোচনায় স্বাগত জানাবো, একটু সঙ্গে থাকার অনুরোধ করব। আমি বিমল বাবুর কাছে একটু আগে আসার চেষ্টা করব। বিমল বাবু, অন্তত যেখানে শুরুটাই বলছিলাম না যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, যেটা বাংলাদেশ বারবার করে চলেছে, কিন্তু এবার যেন ক্রমশই বাস টানতে তো পারছেই না কোনো কিছুতে, কিন্তু সামরিক শক্তিতে এতটা পিছিয়ে থেকে শুধুমাত্র পাক ভরসায় এত দূর ভারত বিদ্বেষী পদক্ষেপ ইউনূস সিদ্ধান্ত নিলেন, এরকম একটি, কি বলবেন? দেখুন, প্রথমে যে কথাটা বলেছেন সেটা একদম ঠিক, যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। সত্যি কথা তাই, কারণ পাকিস্তানও জানে আমাদের সামরিক শক্তি কী, এবং বাংলাদেশ তো খুব মানে প্রতিটি মুহূর্তে ওরা টের পাচ্ছে যে আমাদের ভারতবর্ষের অবস্থা কী, আমরা সামরিক বাহিনীতে কী অবস্থাতে আছি। সুতরাং আমি এই কথাই বলবো যে দেখবেন অনেক সময় কি হয়, যখন কোনো কারোর কোনো সমাধান খুঁজে না পায় কোনো জিনিসের, তখন কী করে, সে সুইসাইড করে। আজকে আমার মনে হচ্ছে বাংলাদেশ সুইসাইড করতে যাচ্ছে। কারণ হচ্ছেই আর কোনো দেশ পেল না, পাকিস্তানকে তারা সঙ্গে নিল, পাকিস্তানের তাদের সক্ষতা বেড়ে গেল। পাকিস্তানকে তারা মনে করলো যে আরে আমাদের তো বিপদের সময় পাকিস্তান সাহায্য করবে না। পাকিস্তানকে যদি চিনতে ভুল করেছে বাংলাদেশ, আমি বলবো আমরা পাশে আছি। ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ। আমরা কোনোদিন আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ বলতে পারবে না যে আমরা কারোর সাথে কোনো রকমভাবে আমাদের শক্তি প্রদর্শন করেছি। আমরা কি করি, আমরা শান্তিপ্রিয়, কিন্তু আমরা যখন প্রয়োজন হয় তখন আমরা দেখাতে পারি যে আমাদের কি ক্ষমতা আছে। আমার মনে হয় বাংলাদেশ এতবার এতভাবে দেখেছে, শুধু তাই নয়, পাকিস্তান যারা আজকে সাহায্য করতে যাচ্ছে বাংলাদেশকে, তাদেরও কি চরম সময় এসে গেছে। কারণ হচ্ছেই যে পাকিস্তানকে আমরা 65 সালের যুদ্ধে আমি ছিলাম, 71 সালের যুদ্ধেও আমি ছিলাম, আমি তো নিজে চোখে দেখেছি দুটো পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে। প্রতিটি যুদ্ধে আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি পাকিস্তানকে যে পাকিস্তান, তোমরা খেয়াল রেখো আমাদের ক্ষমতা কতখানি আছে, যদি তোমরা একটু এদিক ওদিক করো তাহলে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে সেই জায়গাতে এসে পাকিস্তান কি করছে, দেখছে বাংলাদেশকে সাহায্য করলে কি হবে, ভারতের এগেনস্টে। কারণ বাংলাদেশকে যেন তেন প্রকারেরও বাংলাদেশকে ভারতের থেকে আলাদা করতে হবে, মানে ভারতবর্ষের উপরে তাদের যে একটা সক্ষতা ছিল সেই জিনিসটাকে মুছে দিতে হবে। এটাই হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় জিনিস। আমার মনে হয় যে আমাদের যা ক্ষমতা আছে বর্তমানে, যতই শিখুক না কেন, যতই ট্রেনিং নিক না কেন, পাকিস্তান থেকে এসে আমাদের যে সামরিক ক্ষমতা যেটা আছে তার সমকক্ষ হবার ওদের যোগ্যতা নেই। এটাই আমার সবচেয়ে বড় জিনিস, যে তাদের এই যোগ্যতা যদি অর্জন করতে হয় তাহলে ভারতবর্ষের সাথে বাংলাদেশকে থাকতে হবে, ভারতবর্ষের কাছ থেকে তাদের শিখতে হবে যে দেশটি আজকে পৃথিবীর চতুর্থতম দেশ সামরিক বিভাগে, সামরিক দিক থেকে, সেই দেশকে পাস করে তারা চলে গেছে কোথায়, পাকিস্তানে, যাদের কোনো রকম কোনো কিছু নেই, যাদেরকে আমরা প্রতিটি মুহূর্তে আমরা তাদেরকে শিখিয়েছি যে কিভাবে কি করতে হয়। তাদের যতবার তারা আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে আমরা প্রতিহত করেছি, শুধু প্রতিহত করিনি, আমরা তাদেরকে ভালো করে শিখিয়ে দিয়েছি যে আমাদের ক্ষমতা কতটা। সুতরাং এখন বর্তমানে বাংলাদেশ যা করছে, আমি যে ওই প্রথমে বললাম সুইসাইড করতে যাচ্ছে বাংলাদেশ। কারণ হচ্ছেই তাদের কাছে আর কিছু নেই। তারা ভাবলো যে, মানে বলে না যে যখন জাহাজ ডুবে যায় তখন খড়কুটো পেলে পরে মনে হয় যেন খড়কুটোটা ধরি তা হয়তো বেঁচে যাবো, ঠিক সেই জিনিস হয়েছে। আজকে বাংলাদেশ ভাবছে পাকিস্তান তাদেরকে সমস্ত রকমভাবে সাহায্য করবে। পাকিস্তানের কি আছে, তারা একটা জিনিস চিন্তা করেছে পাকিস্তানের কি আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ সেটাও যে কাজে আসবে তা নয়। একেবারে বিমল বাবুর সঙ্গে থাকুন, আমি আসছি, আপনার কাছ থেকে অনেক কিছু জানার রয়েছে, কিন্তু একটু আমরা যাবো দীপঙ্করদার কাছে। দীপঙ্করদা, এই যে অবস্থা, অন্তত মানে কার সাহায্য নিচ্ছে পাকিস্তানে, যে পাকিস্তান নিজেরই খাওয়া পড়ার জোগাড় করে উঠতে পারছে না, চালের দাম শুনলে অন্তত আকাশ ছোঁয়া অবস্থা, এবং বাংলাদেশ বারবার ধাক্কা খাচ্ছে, তারপরও সামরিক শক্তিতে এত পিছিয়ে, মানে বাংলাদেশ তো নিজের বিপদ নিজে ডেকে আনছে। এখানে একটা বিষয় দেখার আছে,
কেন বাংলাদেশ কেন পাকিস্তানের কাছ থেকে সাহায্য চাইছে? এর একটা কারণ মূলত জামাত। এই যে না, সাহায্য চাইছে তো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা গোটা দেশের